হ্যালো, হ্যালো। তোমরা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা সবাই আর কি একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যায়। সো তোমাদের কি অবস্থা পড়াশোনার? তোমরা কি কেমিস্ট্রি পড়া শুরু করছো? একটু কমেন্ট করে জানাবা এবং তোমাদের পড়াশোনা কেমন চলতেছে সেটা একটু সবাই কমেন্ট করে জানাবা এবং তোমাদের কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবা, উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তোমাদের যার যা কোশ্চেন আছে দ্রুত জানাই ফেলো, আমরা খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। আমি কমেন্ট গুলো দেখি। তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপরে শুরু করে দিব, যেহেতু অনেকদিন পর আজকে আমরা যেহেতু অনেকদিন পর আজকে লাইভে আসছে। অনেকে হয়তো জানো না, বাট আস্তে আস্তে জেনে যাবো, সমস্যা নেই। এভরিওয়ান, ওকে, আর 30 সেকেন্ড অপেক্ষা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো তোমরাও সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও। আচ্ছা, সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে, মেনশন করা শেষ। থ্যাংক ইউ তাসনিম মেহজাবিনকে মেনশন করার জন্য, ওনাকেও ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা, সো চলো আমরা শুরু করি। আমাদের মোটামুটি আমরা অনেকদিন কেমিস্ট্রি থেকে ডিটাচ ছিলাম, বা আমাদের হচ্ছে একটা লং ব্রেক গেছে। সো সবারই একটা বলা যায় যে জড়তা চলে আসছে আর কি। সো আজকে আমরা সেই জড়তাটাই কাটাবো। আমরা আস্তে আস্তে শুরু করি, তড়িৎ রসায়ন থেকে শুরু করতেছি। যেহেতু বাকি চ্যাপ্টারগুলোর ক্লাস মোটামুটি হয়ে গেছে, সমস্যা নেই, তোমাদের জন্য আবার ক্লাসগুলো নিবো আর কি। সো আপাতত আমরা হচ্ছে তড়িৎ রসায়ন দিয়ে শুরু করি। আমার হচ্ছে এক্সাম চলতেছে, যার কারণে কন্টিনিউ ক্লাস নিতে পারি নাই, বাট ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের কভার করে দেওয়ার, এবং তোমরাও আশা করি ক্লাসে মনোযোগ হয়ে থাকবা। সো ফার্স্ট অফ অল আমরা আগে 1 নম্বর এমসিকিউটা একটু সলভ করে ফেলি। সবাই হচ্ছে আমাকে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, যে 1-এর অ্যান্সার কোনটা হবে। এটা একটু সবাই আমাকে জানাও যে 1-এর অ্যান্সার কোনটা হবে। কোশ্চেনটা কি বলা হয়েছে? আচ্ছা, দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, গলিত CaCl2 এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। সো এই কোশ্চেনের অ্যান্সার দেখি তোমরা আগে দিয়ে দাও, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। তারপর আমি এটা সলভ করে দিচ্ছি। সঞ্জু সিং বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো ওকে, সবাই হচ্ছে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডে তোমার হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কি কত ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। সো দেখি অ্যান্সার কে আগে দিছো, এখনো পর্যন্ত আমার কাছে অ্যান্সার আসে নাই। সো তোমরা আগে অ্যান্সার দিয়ে দাও, দেন আমি এই পরের কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করে দিব।
রিয়া জামিল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে, ওকে সমস্যা নাই। সো তোমরা যারা যারা এই কোশ্চেন অ্যান্সারটা পারো দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা, ইশতিয়াক আহমেদ ফার্স্টে কমেন্ট করছে একের এক, মানে এক কমেন্ট করছেন। এক তো কোনো অপশনে নাই, এক তো না, অ্যান্সারে আছে এ বি সি ডি আছে। সো কোনটা হবে অ্যান্সার? এখনো কারেক্ট অ্যান্সার কেউ দিতে পারো নাই। সো আমি তোমাদের সলভ করে দিই তাহলে, যেহেতু এখনো সঠিক অ্যান্সার কেউ দিতে পারো নাই। ওকে, এখনো আচ্ছা, তো দেখো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে ভাই কি পাওয়া যায়? ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে পাওয়া যায় ভাই ক্যালসিয়াম 2+ পাওয়া যায়, তাই না? ক্যালসিয়াম 2+। এখন মনে রাখবা তুমি চার্জ যেটা পাবা, তুমি যদি সেই পরিমাণ ফ্যারাডে দাও, যেমন এখানে পাইছো 2+, তোমার জন্য ফ্যারাডে দিতে হবে কত ফ্যারাডে? 2 ফ্যারাডে দিতে হবে। তাহলে তুমি কয় মোল পাবা? 1 মোল পাবা আর কি, ঠিক আছে? মানে চার্জ যত সেই কয় ফ্যারাডে দিতে হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3+, তুমি দিবে কয় ফ্যারাডে? তাহলে 3 ফ্যারাডে। সোডিয়ামের ক্ষেত্রে একটা প্লাস, মানে তুমি কয় ফ্যারাডে দিতে হবে? 1 ফ্যারাডে দিতে হবে। তাহলে তুমি কয় মোল পাবা? 1 মোল পাবা আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখন তোমাকে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড তোমার 2 ফ্যারাডে দিলে তুমি পাবা কয় মোল বলো তো? 2 ফ্যারাডে দিলে ভাই তুমি পাবা হচ্ছে 1 মোল, তাই না? বাট এখানে দিছে কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে দিছে। সো আমার 1 মোল বানাইতে গেলে লাগতো কয় ফ্যারাডে? আমার লাগতো হচ্ছে 2 ফ্যারাডে, বাট দিছি আমি কত? 1 ফ্যারাডে, মানে অর্ধেক দিছি আর কি। সো আমার যেটা কাজ হবে, আমিও এখানে কি করে দিব বলতো? সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু আমি ফ্যারাডে দিচ্ছি, কি 2 ফ্যারাডে দিলে আমি পেতাম 1 মোল, তাই না? আমি তো দিচ্ছি 1 ফ্যারাডে, মানে 2 এর অর্ধেক দিচ্ছি। তাহলে আমি পাবো কি? 1 পাবো? আমি কিন্তু 1 পাবো না, 1 এর অর্ধেকটা পাবো। মানে কতটুকু পাবো? হাফ মোল পাবো। কতটুকু পাবো? হাফ মোল পাবো। এখন আমরা জানি ভাই ক্যালসিয়ামের ক্ষেত্রে 1 মোল মানে কত গ্রাম? ক্যালসিয়াম তো আমরা জানি যে 40 গ্রাম, তাই না? ক্যালসিয়াম যেহেতু 20 পারমাণবিক সংখ্যা, তোমার হচ্ছে 1 মোল মানে কত গ্রাম? 40 গ্রাম, তাই না? ক্যালসিয়াম কত গ্রাম? 40 গ্রাম। সো 40 গ্রাম মানে যদি 1 মোল হয়, তাহলে হাফ মোল মানে কতটুকু হবে? 40 গ্রাম মানে তো ভাই 1 মোল, তাহলে হাফ মানে কি? এর অর্ধেক, তার মানে কত গ্রাম হবে? 20 গ্রাম হবে। তাহলে কত গ্রাম হবে? 20 গ্রাম হবে আর কি। ওকে, কত গ্রাম হবে? 20 গ্রাম হবে। এ হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে তোমরা যদি এই ম্যাপটা বুঝে থাকো, তাহলে সেই অনুযায়ী তোমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। এটা হচ্ছে কপার সালফেট দেওয়া আছে, ঠিক আছে? কপার সালফেটকে ভাঙলে কি পাও? Cu2 + SO4 2-। ওকে, সো তোমার যেটা কাজ হবে, তুমি জাস্ট আধান দিয়ে ভাগ করে দিবা আর কি। যেমন দেখো এখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে? এখন ভাই কপারের ক্ষেত্রে তোমার দেয়া লাগবে 2+, মানে হচ্ছে কপার যেহেতু 2 ফ্যারাডে, মানে 2+ আয়ন করে, তো তোমাকে এখানে দিতে হতো 2 ফ্যারাডে। তুমি সেটা না দিয়ে কতটুকু দিচ্ছ? 1 ফ্যারাডে দিচ্ছ। কতটুকু দিচ্ছ? 1 ফ্যারাডে দিচ্ছ। তাহলে 1 ফ্যারাডে যদি দাও, তাহলে 1 ফ্যারাডে দিলে তুমি কতটুকু পাবা? হাফ পাবা না? হাফ মোল পাবা তো, তাই না? 1 ফ্যারাডে দিলে তুমি কতটুকু পাবা? হাফ মোল পাবা। কারণ তোমার হচ্ছে যদি এটাকে তোমার 1 মোল বানাইতে হয়, তাহলে তো তোমার দেওয়া লাগবে কতটুকু? 1 মোল বানাইতে গেলে যে তোর আয়ন আছে 2+, তাহলে দেওয়া লাগতো 2 ফ্যারাডে দেওয়া লাগতো। বাট তুমি 2 ফ্যারাডে দাও না, তুমি দিছো কি? এর অর্ধেক, মানে 1 ফ্যারাডে দিছো। তাহলে তুমি 1 মোল পাওয়ার কথা ছিল, সেটা না পেয়ে কত মোল পাবা? হাফ, মানে হচ্ছে কত? 0.5 পাবা আর কি। তাহলে দেখো এখানে অ্যান্সার কোনটা হবে? 0.5 মোল হবে। এখন ভাই কথা হচ্ছে যে 0.5 মোল কিন্তু অপশনে দুইটাই আছে, অপশন এ তেও আছে, অপশন বি তেও আছে। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে? এ হবে নাকি বি হবে বলো তো? সো দেখো দুইটাতেই আছে। তো মনে রাখবা যে তোমাকে বলবা কপার, কপারে দেখো ভাই ক আছে, কপার ক্যাথোড। মনে রাখবা কপার কি হবে? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। কপার কি হিসেবে ইউজ করা হয়? ক্যাথোড হিসেবে ইউজ করা হয় তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক, দেখো ক ক ক, মনে রাখবা কি? ক ক ক, তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো তড়িৎ রাসায়নিক কোষ, দেখো তড়িৎ রাসায়নিক, রাসায়নিকের শেষে কি আছে? রাসায়নিক। তড়িৎ রাসায়নিক, রাসায়নিকে ক আছে, ক্যাথোডেও ক আছে, কপারেও ক আছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কপার কি হিসেবে ইউজ করা হয়? ক্যাথোড হিসেবে ইউজ করা হয়। সো 0.5 মোল এটা কোথায় জমা হবে? ক্যাথোডে নাকি অ্যানোডে? কপার ক্যাথোড। কপার কি হিসেবে ইউজ করা হয়? ক্যাথোড হিসেবে ইউজ করা হয়। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। সো বি হবে না, অ্যান্সার কোনটা হবে? এ হবে। আচ্ছা, 3 নাম্বার, লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহাকে তোমার মরিচা থেকে রক্ষা, দেখবে যে লোহা কিছুদিন তোমার হচ্ছে তুমি যদি মুক্ত অবস্থায় রেখে দাও, তাহলে অক্সিজেনের সাথে রিয়াকশন করে লোহায় মরিচা ধরে যায়। সো লোহায় মরিচা থেকে তোমার দূর করার জন্য কোনটা ইউজ করতে হবে? 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। আচ্ছা, সো ভাই মনে রাখবা মেইনলি কার কার প্রলেপ দেওয়া হয়? ক্রোমিয়াম এবং নিকেল ধাতুর প্রলেপ দেওয়া হয়। ক্রোমিয়াম এবং নিকেল। সো এখানে কিন্তু ক্রোমিয়ামও নাই, নিকেলও নাই,
তাহলে কোনটা ইউজ করা হয়? তাহলে ভাই মনে রাখ ক্রোমিয়াম এবং নিকেলের পাশাপাশি আরেকটা ইউজ করা হয়, সেটা হচ্ছে কি ভাইয়া? জিঙ্ক। কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তিনের আনসার হবে এ নাম্বারটা, জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে তিনের আনসার কোনটা? তিনের আনসার হবে এ নাম্বারটা, ক্রোমিয়াম নিকেল আর কোনটা? জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় আর কি, লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য। 4 নাম্বার, কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য বলো তো, এরপর নেক্সট কোশ্চেন আনসার দাও তো। কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য? কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য? এই কোশ্চেনের আনসার দাও তো, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য? দেখি দ্রুত আনসার দিয়ে দাও এই কোশ্চেনের আনসার সবাই। কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য? কে দ্রুত আনসার দিয়ে দাও দ্রুত। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? 4 আনসার বি বলছে একজন। আচ্ছা তারপরে দেখি বাকিরাও জানাও 4 আনসার বি কোনটা হবে। আচ্ছা তৌহিদ ইসলাম রিয়াদ বলছে 4 বি। বাকিরাও জানাও, তোমাদের তো এটা পারার কথা। এটা আমি আমি একটু শেয়ার করে দিয়েছি, তোমরা একটু জানাও এই ফাঁকে অ্যান্সারটা। আচ্ছা দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? তো ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যে মনে হয় যে তুমি যেগুলোর সাথে পরিচিত, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে সবল অ্যাসিড সবল ক্ষার যারা থাকে এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য হয়। এরা 70 থেকে 100% হচ্ছে কি হয় বলতো? দ্রবীভূত হয় আর কি। ওকে আচ্ছা সবল তড়িৎ বিশ্লেষ্য গুলা। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য গুলো কারা ভাইয়া? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ভাইয়া মনে রাখবা, তার আগে মনে রাখবা একটা জিনিস, যে জৈব যৌগ, ঠিক আছে? জৈব যৌগ, সবাই আমার সাথে কমেন্ট করো, জৈব যৌগ মানেই কি বলতো? তড়িৎ অবিশ্লেষ্য। জৈব যৌগ মানেই কি? তড়িৎ অবিশ্লেষ্য। জৈব যৌগ মানেই কি হবে ভাই? তড়িৎ অবিশ্লেষ্য। শুধুমাত্র কারা বাদে? জৈব অ্যাসিড বাদে, ঠিক আছে? জৈব অ্যাসিড বাদে, মানে জৈব অ্যাসিডও তো ভাই এক ধরনের কি জৈব যৌগ। তো আমরা জানি যে জৈব যৌগ মানেই কি তড়িৎ অবিশ্লেষ্য, বাট জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিড হচ্ছে ভাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তার মানে জৈব যৌগ হচ্ছে ভাই তড়িৎ অবিশ্লেষ্য। জৈব যৌগের মধ্যে শুধু এক্সেপশনাল কে জৈব অ্যাসিড, এটা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা আর NaOH KOH যেগুলো তোমার পরিচিত, এটা তো জানোই কি এটা কি সবল। সো দেখো এই যে এটা কি আছে CH3COH, এটা তো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এ নাম্বার অপশনটা বাদ। পানি কি বলতো? পানি হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য, তাই না? বিশুদ্ধ পানি কি তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা এরপরে দেখো এই যে এটা কি জৈব যৌগ না? এটা কি জৈব যৌগ না? জৈব যৌগ যদি হয় তাহলে কি এটা এটা তো তোমার অ্যাসিড না, তার মানে এটা কি তড়িৎ অবিশ্লেষ্য। সো বাকি থাকলো কি HClO4, এটা কি তোমার অ্যাসিডের মধ্যে পড়ছে, তার মানে এটা কি হবে বলতো? এটা হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য। HCl কি হবে? সবল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা নেক্সট, চিনি আর গ্লুকোজ। চিনি আর গ্লুকোজ কি বলতো? চিনি আর গ্লুকোজ, তাহলে তোমাদের মাত্রই পড়েছি চিনি আর গ্লুকোজ কি জৈব যৌগ? যদি জৈব যৌগ হয় তাহলে এইটা ওয়াইজ অ্যানসারটা দিয়ে দাও তো। চিনি আর গ্লুকোজ ডান। বলো চিনি আর গ্লুকোজ। দেখো চিনি কি? চিনি হচ্ছে কি C12H22O11, মানে হচ্ছে সুক্রোজের সংকেত আর কি। সো আমরা জানি যে চিনি কি একটা জৈব যৌগ, গ্লুকোজও তো একটা জৈব যৌগ, C6H12O6, দুইটাই কি জৈব যৌগ। আর জৈব যৌগ মানেই কি হয় বলছি? তড়িৎ অবিশ্লেষ্য হবে, শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিড কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে কি আছে তাহলে? কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য হবে, তাই না? জৈব যৌগ মানেই কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। জৈব যৌগের PDF কি দিছেন ভাইয়া টেলিগ্রাম গ্রুপে? হ্যাঁ দিছি তো। হ্যাঁ এই তো সাইমা আক্তার বড় করে কমেন্টটা করে দিচ্ছে আর কি, সবার সুবিধার্থে, সবাই এটা মনে রাখবা। আচ্ছা তো চিনি আর গ্লুকোজ কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য হবে। আশা করি এটা বিশ্লেষ্য অবিশ্লেষণে খুব একটা প্যারা হবে না। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? সো এবার তোমরা অ্যান্সার দিবা আমার, ঠিক আছে? 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এবার তোমরা দিবা। সো 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। 6 নাম্বার, 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এবার তোমরা দিয়ে দাও দ্রুত। ওকে 6 এর
8 এর বি, ফারজানা ইয়াসমিন 8 এর বি কেন কমেন্ট করছো? মনে হয় 6 লিখতে যে ভুল করে 8 লিখে ফেলছো। আচ্ছা সমস্যা নাই। দেখো তড়িৎ অবিশ্লেষ্য কোনটা? তো দেখো বিশুদ্ধ পানি আছে, H3PO4 আছে, HF আছে, KOH আছে। তো বলো কোনটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য? ওকে, তো আমরা একটু আগেই আমি একটু আগেই বললাম যে বিশুদ্ধ পানি যেটা আছে, বিশুদ্ধ অবস্থায় পানি কিন্তু কি হিসেবে কাজ করে বলতো? তড়িৎ অবিশ্লেষ্য রূপে কাজ করে। ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য রূপে কাজ করে বিশুদ্ধ অবস্থায়। H3PO4 কি বলতো? দুর্বল, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর HF এটাও কি? এটাও হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর KOH তো সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এই দুটো एग्जांपल মুখস্থ করবা একটু। H3PO4 আর HF এরা দুইটা কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বাকি আর কারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? জৈব অ্যাসিড। এই তিনটা হচ্ছে কি তোমার মেইনলি এরা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর KOH তো তোমার কি? সবল ক্ষার। সবল ক্ষার যদি এটা তো সবল তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে বাকি থাকলো কি? পানি। বিশুদ্ধ অবস্থায় পানি কি তড়িৎ অবিশ্লেষ্য রূপে কাজ করে। এরপরে দেখো কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? KOH, HF, C12, H22, O11, C2, H2OH। তাহলে বলো তো এটার आंसर কোনটা হবে? হ্যাঁ, 6 এর आंसर শেষ। এবার 7 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 7 এর आंसर কোনটা হবে? দেখো মাত্রই বললাম যে সবল তড়িৎ বিশ্লেষ্য। HF তো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এটা কি ভাই? সুক্রোজের সংকেত। তার মানে সুক্রোজ মানে কি? তোমার হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ মানে কি? তড়িৎ অবিশ্লেষ্য। এটাও তো ভাই OH মানে অ্যালকোহল আছে, এটাও তো তড়িৎ অবিশ্লেষ্য। সো KOH যেটা আছে এটা কি? সবল ক্ষার। তো সবল ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, HCl, HClO4, তোমার যেগুলো পরিচিত যে সকল জিনিস তুমি দেখতে পাও, এরা সবাই কি হবে বলো তো? সবল হবে আর কি। ওকে, আচ্ছা তাহলে আমরা সবল দুর্বল নিয়ে খুব একটা, এখান থেকে এইগুলো এমসিকিউ অনেক আসে, তো আশা করি ভুল হবে না। এবার 8 নাম্বার, এটা আমি তোমাদের একটা মনে করো যে এটা হচ্ছে তোমাদের একটা ইয়াজের সিরিজ আছে, সক্রিয়তা সিরিজ আছে। তো ভাই সক্রিয়তা সিরিজের উপরে যারা থাকে তারা হচ্ছে অ্যানোড হিসেবে বেশি উপযুক্ত, এবং যারা নিচের দিকে থাকে তারা কি বলতো? ক্যাথোড হিসেবে বেশি উপযুক্ত আর কি। ঠিক আছে, মনে করো দুইটা মৌল, একটা এখানে আছে আর একটা মনে করো এখানে আছে। ঠিক আছে, সো কে বেশি উপযুক্ত হবে? ঠিক আছে, আচ্ছা আমি উল্টা লিখছি। মনে করো সোডিয়াম উপরে আছে আর কপার নিচে আছে। সো তুমি কপার আর সোডিয়ামের মধ্যে কাকে অ্যানোড হিসেবে ইউজ করবা, কাকে ক্যাথোড হিসেবে ইউজ করবে, এটা কিভাবে বুঝবা? যে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে সে হচ্ছে অ্যানোড হিসেবে, এবং যে নিচের দিকে থাকবে সে কি হিসেবে ইউজ করা হবে? ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সো এই ট্রিক্সটা কি তোমরা পারো? সক্রিয়তা সিরিজ কি পারো যে কে সবার উপরে আছে? তোমার যে ট্রিক্সটা আছে, ট্রিক্সটা কি তোমরা জানো? দেখি কে কে জানো একটু বলো তো। যে হ্যাঁ ভাই জানি, তাহলে আমি মনে করো এটার উপর একটা ভিডিও বানিয়ে দিব আর কি। ক্লাস এখন পড়াবো না, সো এটা কিন্তু অনেক সহজভাবে মনে রাখা যায়। তোমার হচ্ছে 3টা ধাপে মনে রাখলেই সবগুলা মনে রাখা যাবে আর কি। ওকে, সো এই সক্রিয়তা সিরিজটা কিন্তু মনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে তুমি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে এটা তুমি বুঝতে পারবা না। সো বলো তো সক্রিয়তা সিরিজ কি তোমরা পারো, বা সক্রিয়তা সিরিজে কে উপর আছে কে নিচে আছে এই জিনিসটা কি তোমরা বের করতে পারো? যদি বের করতে পারো তাহলে কমেন্টে করে বলবা যে ভাই হ্যাঁ আমরা পারি, আর না পারলে বলবা যে না ভাই এটার উপর একটা ভিডিও দেওয়া লাগবে আর কি। ওকে, তো সমস্যা নেই, ইনশাআল্লাহ একটা ভিডিও বানাই দিব, খুব সহজেই মনে রাখতে পারবা সক্রিয়তা সিরিজটা। সো দেখো এখানে কি আছে? জিঙ্ক আছে। ওকে, সো আমাদের ফার্স্টে কে ছিল? লিক বাকানা। লিক বাকানা থেকে ছিল লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম আর কি সোডিয়াম। ওকে, তারপরে দেখো ম্যাগাইভার এলো যেন ফিরে, তারপর হচ্ছে জিঙ্ক। সো জিঙ্কের উপরে কিন্তু এইগুলো আছে, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আছে আর কি। সো দেখো তো এর মধ্যে কোনটা আছে? এই যে, ঠিক আছে, এই যে ক্যালসিয়াম, এটা দেখো 1 নম্বরে উপরে আছে। ঠিক আছে, লিক বাকানা সবার উপরে থাকে হচ্ছে এই যে লিক বাকানা। যে পাই না ভাইয়া, ভিডিও দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। সো মনে করো একেবারে সক্রিয়তা সিরিজের উপরে যারা আছে তো সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো লিক বাকানা, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে। লিক বাকানা মানে তুমি হচ্ছে পরীক্ষার হলে বাঁকা লেখা যাবে না, লিক বাকানা। তবে লিক বাকানাতে কি হলো? এই যে লিথিয়াম, লিক বাকানা। ঠিক আছে, লিক বাকানা এটা হচ্ছে একেবারে সক্রিয় সবার উপরে থাকে আর কি। সো এর মধ্যে কি ভাই তোমার জিঙ্ক আছে? জিঙ্ক কিন্তু নাই, তার মানে জিঙ্ক কি নিচে আছে অবশ্যই। সো এদের মধ্যে কেউ কি আমার আছে এখানে যেগুলোকে আমার হচ্ছে এখানে কি বলা হয়েছে? জিঙ্কের সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। আচ্ছা ক্যাথোড রূপে কোনটাকে ব্যবহার করা যাবে? জিঙ্কের সাথে। তো ভাই এই যে এখানে ফার্স্ট অফ অল আমাকে তো ক্যালসিয়াম যেটা আছে এটা তো আমার তোমার হচ্ছে ইয়া হিসেবে ইউজ করা যাবে না, তোমার হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ করা যাবে না। ক্যালসিয়াম তো তোমার কি হচ্ছে? এটা হচ্ছে তোমার অ্যানোড হিসেবে ইউজ করা যাবে, যেহেতু এটা তোমার হচ্ছে ইয়ার উপরে আছে, জিঙ্কের উপরে আছে, তাহলে ক্যালসিয়ামটা বাদ। আচ্ছা এরপরে কি ছিল? লিক বাকানা। তারপরে কি ছিল? ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে। ঠিক আছে, ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে। সো এইখানে দেখো কে আছে? জিঙ্ক আছে।
আর জিঙ্কের উপরে কে কে আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দুইটাই হচ্ছে আমরা অ্যানোড হিসেবে ইউজ করতে পারবো, তাই না, যেহেতু এটা জিঙ্কের উপরে আছে, তার মানে এটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি দেখলাম, সবার উপরে কি আছে, লিক বাকানা, তারপরে কি আছে, ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে, তারপরে কি তারপরেটা আমরা পরে শিখাই দিব, সমস্যা নেই, আপাতত আমরা দুইটাই মুখস্থ করি, দুইটার মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। সো দেখো সবার উপরে কি আছে, লিক বাকানা। সো লিক বাকানার মধ্যে আমাদের কি আছে, এই যে লিক বাকানা ক্যালসিয়াম চলে আসে, তার মানে আমাকে খুঁজতে হবে যে জিঙ্কের সাথে যাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে সে অবশ্যই জিঙ্কের নিচে থাকবে, জিঙ্কের উপরে থাকা যাবে না। সো দেখো এই যে এই তোমার যে ক্যালসিয়াম আছে এটা কিন্তু জিঙ্কের উপরে আছে, তার মানে ক্যালসিয়াম বাদ। আচ্ছা, জিঙ্কের উপরে আর কি আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। তো তোমাকে অপশনে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামটাও কি করতে হবে বলো তো, বাদ দিতে হবে। সো জিঙ্কের নিচে কি আছে, এই যে জিঙ্কের নিচে কি আছে, কোবাল্ট কিন্তু আছে, ঠিক আছে। এরপর এটা কি ছিল, কোনি সোনা পাবে আর কি, ওকে। সো ওইখানে কোনিতে কি ছিল, কোবাল্ট ছিল আর কি। তাহলে কোবাল্ট যেহেতু ছিল তাহলে অ্যান্সার কোনটা হবে, কোবাল্ট, ওকে। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই ক্লিয়ার হয়েছে যে আমাদের মেইন কাজটা কি, কোনটাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে তোমাকে যেই পরমাণুটা মানে যেই মৌল আয়নটা দিয়ে দিবে সেইটার নিচে যেটা আছে সেটা কি ক্যাথোড হিসেবে, এবং সেটার উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি অ্যানোড হিসেবে ইউজ করতে হয়। সো এখানে বলছি ক্যাথোড হিসেবে কোনটা ইউজ করতে হবে, সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে জিঙ্কের নিচে কারা কারা আছে। সো তোমাকে এখানে অপশনে যেগুলো দেওয়া আছে, ম্যাগনেসিয়ামও জিঙ্কের উপরে আছে, ক্যালসিয়ামও জিঙ্কের উপরে আছে, অ্যালুমিনিয়ামও জিঙ্কের উপরে আছে, শুধুমাত্র কোবাল্ট কিন্তু জিঙ্কের নিচে আছে, এই জন্য ওইটা হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ করা যাবে আর কি, ওকে। আচ্ছা, সো আশা করি ক্লিয়ার। তারপরেও যদি কারো ইয়া থেকে আমি ক্লিয়ার করে দিব। এরপর দেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ কোনটি দ্বারা প্রকাশ করা হয়? 1 মোল ইলেকট্রনের চার্জ বলো, 1 মোল ইলেকট্রনের চার্জ কোনটি দ্বারা প্রকাশ করা হয়? এক মোল ইলেকট্রনের চার্জ, ওকে। আচ্ছা, সো আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 19 কুলম, মানে মাইনাস আছে সামনে, 1.6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 19 কুলম, এটা হচ্ছে কি একটা ইলেকট্রনের চার্জ। সো তোমাকে বলা হয়েছে কি 1 মোল ইলেকট্রনের চার্জ। সো 1 মোল মানে কোনটা বলো তো, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা চার্জ জানতে চাওয়া হয়েছে। সো তুমি কি করে দিবা, দুইটা গুণ করে দিবা। এই দুইটা যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি জানো কত পাবা, তুমি পাবা 96,473 কুলম পাবা। কত পাবা, 96,473 কুলম। এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। এটা কতটুকু চার্জ, 1 মোল। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 19 কুলম। 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 96,473, যেটাকে বলা হয় কি 96,500 কুলম বলা হয়। সো এইটা মানে কত ভাইয়া, এইটা মানে কিন্তু ভাইয়া 1 ফ্যারাডে। এইটা মানে কোনটা ভাইয়া, 1 ফ্যারাডে। তাহলে তোমাকে বলা হয়েছে 1 মোল ইলেকট্রনের চার্জ কত ভাইয়া, 1 ফ্যারাডে বা 1 ফ্যারাডে, ঠিক আছে, 1 ফ্যারাডে বা 1 ফ্যারাডে 1 মোল ইলেকট্রনের চার্জ। নেক্সট, আপেক্ষিক পরিবাহিতার একক কোনটি? আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা সবগুলাই কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদের ভিডিও দিয়ে শিখাই দিছিলাম আর কি। সো যারা ভিডিওটা দেখছো তাদের আশা করি এটা পারা উচিত। সো বলো তো আপেক্ষিক পরিবাহিতার একক কি? আপেক্ষিক পরিবাহিতা শেষে ক আছে, কতে মনে ভাবে একে কি দ্বারা প্রকাশ করা হয়, কাফা। কাফা দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে আপেক্ষিক পরিবাহিতাকে। সো বলা হয়েছে আপেক্ষিক পরিবাহিতার একক কোনটি? কিলোজুল, ওহম, পার সেন্টিমিটার, আর ওহম পার সেন্টিমিটার, ঠিক আছে। তো মনে রাখবে মেইন একক হচ্ছে কি সিমেন্স পার মিটার, ঠিক আছে। আপেক্ষিক পরিবাহিতার একক কি? আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স পার মিটার। এখন সিমেন্স কে, সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক। সিমেন্স কি? পরিবাহিতার একক। আমরা কি জানি তোমাদের একটু দেখাই, সিমেন্স হচ্ছে কার একক? সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, ঠিক আছে। আর রোধের একক কি ভাইয়া? ওহম। ওহম হচ্ছে কি? রোধের একক। ওহম হচ্ছে কি? রোধের একক। এখন ভাইয়া পরিবাহিতা আর রোধ কি? পরস্পরের বিপরীত। মানে রোধের কাজ হচ্ছে বিদ্যুৎ পরিবহনে বাধা দেওয়া, আর পরিবাহিতার কাজ হচ্ছে কি? পরিবহন করা। সো এরা কি? পরস্পরের বিপরীত। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? সিমেন্স ইকুয়াল টু কি লিখতে পারি? পার ওহম লিখতে পারি না, যেহেতু এরা পরস্পরের বিপরীত। তাহলে সিমেন্স ইকুয়াল টু কি বলতো? পার ওহম। সিমেন্স ইকুয়াল টু যদি পার ওহম হয়, কারণ সিমেন্স হচ্ছে তোমার পরিবাহিতার একক আর ওহম হচ্ছে রোধের একক, তাহলে দুইটা তো কখনো সমান হবে না। যদি এটাকে ব্যস্ত অনুপাতিক আকারে লিখি তখনই দুইটাকে আমরা সমান লিখতে পারবো। সো সিমেন্স ইকুয়াল টু কি? পার ওহম। তাহলে আমরা সিমেন্স কে কি লিখতে পারি? পার ওহম, ওকে। আচ্ছা, আর পার মিটার কে আমরা কি লিখতে পারি?
পার সেন্টিমিটার লিখতে পারি সিজিএস এর ক্ষেত্রে। ওকে, পার মিটার কি হয়ে যাবে, পার সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, পার ওহম পার সেন্টিমিটার। কি দাঁড়াচ্ছে তাহলে, পার ওহম পার সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা, পার ওহম পার সেন্টিমিটার, পার ওহম পার সেন্টিমিটার। ওকে, তাহলে 10 এর অ্যান্সার কোনটা হবে, 10 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। আচ্ছা, এরপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে, বিজারণ, জারণ, জারণ বিজারণ, অপসারণ, বলো। ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি কোন ধরনের বিক্রিয়া ঘটে বলো তো, ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে। তুমি মনে রাখবা অ্যানোডে, মনে রাখবা অ্যানোডে ঘটে সবসময় জারণ, ঠিক আছে। অ্যানোডে কি ঘটে ভাই, সবসময় মনে রাখবা অ্যানোডে ঘটে সবসময় কি, জারণ ঘটে। অ্যানোডে সবসময় ঘটে জারণ, মনে রাখবা অ্যানোডে সবসময় ঘটে কি, জারণ। আর ক্যাথোডে সবসময় ঘটে কি, বিজারণ। অ্যানোডে সবসময় কি ঘটে, জারণ ঘটে, এবং ক্যাথোডে কি ঘটে, সবসময় বিজারণ ঘটে। অ্যানোডে সবসময় জারণ, আর ক্যাথোডে কি সবসময় বিজারণ ঘটে। সো এখানে বলা হয়েছে কি, ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে, বা তুমি চোখ বন্ধ করে দেখাই দিবা কি, বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। 11 আনসার এ। হ্যাঁ, কে কে আনসার দিছো 11 আনসার, রিয়াদ বলছো 11 এ, সোনিয়া পারভেজ বলছো 11 এ, তাসনিম মেহজাবিন বলছো 11 এ, ঐশী বলছো এ, সালমা আক্তার বলছে এ, কবিতা সরকার এম, এমবিসিএম বলছে 11 এ। ওকে, যারা কষ্ট করে কমেন্ট করতেছো ধন্যবাদ অসংখ্য তোমাদেরকে কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ তোমরা এটার ফল পাবা। তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে, এটাও ভাইয়া ওই যে সক্রিয়তা সিরিজে, সক্রিয়তা সিরিজে যারা নিচের দিকে থাকে, সক্রিয়তা সিরিজ যারা নিচের দিকে থাকে তারা কি মনে রাখবা, তারা আগে চার্জ মুক্ত হবে। সো এই সক্রিয়তা সিরিজ কে মনে রাখবা, সেটা তো একটা ট্রিক্স দিয়ে দিব, বলছি একটা ভিডিও বানায় দিয়ে দিব, সমস্যা নাই। আপাতত মনে রাখো যে আমরা দেখি নিচের দিকে কে কে আছে। সো মনে রাখবা, আমি যদি দেখি এগুলো যদি সিরিয়াল ওয়াইজ সাজাই, এই যে তোমার হচ্ছে লিগ বাকানা, ম্যাগাইভার, এরোজেনো, ফিরেচাঁদ, এগুলো সব হচ্ছে কোথায় আছে, এই যে ক্যাডমিয়াম আর ম্যাঙ্গানিজ সবগুলো আছে হাইড্রোজেনের উপরে। হাইড্রোজেনের নিচে কে কে আছে মনে রাখবা, আমি যদি লিখি হাই, কুফা, হাজি, আজি, পেটাবে, আমায়, ঠিক আছে। আচ্ছা, সো এটাতে আমি যদি মনে রাখি, দেখো আমাদের এখানে প্লাটিনাম আর এই যে দুইটা তো হাইড্রোজেন উপরে আছে, আমরা আগেই দেখছি। এখন প্লাটিনাম আর কপারের মধ্যে কোনটা নিচে আছে সেটাকে চার্জ মুক্ত হবে। সো দেখো তো এই যে কপার আছে আর প্লাটিনাম হচ্ছে এখানে আছে। সো কপার আর প্লাটিনামের মধ্যে নিচের দিকে কে আছে, প্লাটিনাম নিচের দিকে আছে। এই যে ক্যাডমিয়াম এবং ম্যাঙ্গানিজ হাইড্রোজেনের অনেক উপরে আছে, সো ওইটা আমাদের বাদ আর কি, ওইটা আমরা হিসাব করলাম না এখন, ঠিক আছে। সো কপার আর প্লাটিনামের মধ্যে আমরা দেখতেছি যে কে নিচের দিকে আছে, নিচের দিকে আছে ভাইয়া প্লাটিনাম। তাহলে কে আগে চার্জ মুক্ত হবে ভাইয়া, প্লাটিনাম আগে চার্জ মুক্ত হবে। ওকে, হ্যাঁ, তাহলে এ হবে आंसर। সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টর রূপে। সো বলো তো সেমিকন্ডাক্টর রূপে কোনটা ইউজ করা হয়, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী রূপে আমরা একটা ট্রিক্স এ মনে রাখতেছি। সো সবাই আমার সাথে কমেন্ট করো, জি বেআই আসতেছি সাবধানে, ঠিক আছে। জি বেআই আসতেছি সাবধানে, সাবধানে আমরা লিখবো এসবি, ঠিক আছে। জি বেআই আসতেছি সাবধানে। সবাই এটা অ্যান্সার দাও তো, অ্যান্সার। তেরো ডি, 13 ডি। ওকে, আচ্ছা তো দেখো জিতে কি হলো ভাইয়া, জিতে হচ্ছে জার্মেনিয়াম, জিতে কি জার্মেনিয়াম। ওকে, আচ্ছা বেআইতে মনে রাখবে ভাইয়া বোরন, বেআইতে কি বোরন, জার্মেনিয়াম বেআইতে কি বোরন। আসতেছি, আসতেছিটা সবাই এভাবে কমেন্ট করো, ASTESI, ASTESI। আর্সেনিক, টেলুরিয়াম আর সিলিকন, ঠিক আছে। আর্সেনিক, টেলুরিয়াম আর একটা কি বলতো, সিলিকন। আচ্ছা, আর এসবি তে কি ভাইয়া, এসবি তে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে। জি বেআই আসতেছি সাবধানে, এরা সবাই কি হিসেবে ইউজ করা হয়, সবাই হচ্ছে সেমিকন্ডাক্টর রূপে ইউজ করা হয়। সো এখানে কোনটা আছে, জিই মানে জার্মেনিয়ামটা আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে জার্মেনিয়াম। আচ্ছা, নেক্সট সিলভার, বলো সিলভারের তড়িৎ রাসায়নিক, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত, দেখি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত বলো তো, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান।
সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত হবে? দেখো 14 নম্বর কোশ্চেন আনসার দাও। তো দেখো সিলভার আমরা লিখি কি দিয়ে? এ জি। তবে এ ইংরেজি তোমার যে লেটার আছে, লেটার কয় নাম্বার? 1 নাম্বার, মানে ফার্স্ট, তাই না? তাহলে কত আই নাম্বার লেটার? 1 নাম্বার লেটার। ওকে, 1 নাম্বার লেটার। আচ্ছা, সো আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে, 1 আছে কোথায়? দেখো তো অপশনে 1 কিন্তু এখানেই আছে, ঠিক আছে? তো সবাই আমার সাথে মানটা কমেন্ট করবা 0.00118। তারপর মনে ভাই যে জি যেটা আছে, জি কয় নম্বরে আছে? এ বি সি ডি ই এফ জি আছে 7 নম্বরে, বা তুমি 1 যোগ করে 8 নাম্বার বানাই দিবা আর কি। ওকে, তাহলে মনে ভাই এ হচ্ছে ভাইয়া 1 আর জি কত ভাইয়া 8, ঠিক আছে? তাহলে 1 আর 8 কোথায় আছে তুমি এটা খুঁজবা। 1 1 1 8, ঠিক আছে? এই যে 1 1 1 8, তাহলে 0 পয়েন্ট, না 0 পয়েন্ট বলার দরকার নেই, পয়েন্ট বলবো আর কি। 0.0011, তিনটা 1 তারপরে 8। আমার সাথে সাথে বলে ফেলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। পয়েন্টের পর কি দুইটা 0, তারপরে কি তিনটা 1, তারপরে 8। 0.00 তারপরে 1118, 0.00111 সবাই আমার সাথে মোবাইল নাম্বারের মধ্যে মুখস্থ করে ফেলো আর কি। এটা কাজ সিলভার। হ্যালো হ্যালো। দেখো তো এখন আসছে কি? হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন আশা করি আসছে আবার। একটু সমস্যা হয়েছিল, খুবই এসে, এখন আশা করি ঠিক হয়ে গেছে। বলো তো এখন ক্লিয়ার আছে? এখন আশা করি ক্লিয়ার আসার কথা। একটু কেটে সবাই ঢোকো, বা একটু ব্যাকে যে আবার আসো। হ্যাঁ, এখন আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? বলো, ক্লিয়ার আছে এখন? একটু, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কবিতা সরকার বলছে এখন ঠিক আছে। আচ্ছা, যাক।
আচ্ছা দেখো যেটা বলতেছিলাম, তো কপারের ক্ষেত্রে সাউন্ড তো ক্লিয়ার আছে নাকি আশা করি, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, সো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত এটা তোমাদের মুখস্থ করতে হবে। সো দেখো কপার লিখতে হবে কয়টা, ক প একারে পা র, কপার 1 2 3, তাহলে তুমি চোখ বন্ধ করে 3 বসাই দিবা, তারপরে দশমিক বসাই দিবা, তারপরে কপারের পারমাণবিক সংখ্যা কত 29, তাহলে 3.29 বা 3.29 আর কি বলবা, ঠিক আছে। তাহলে সবাই আমার সাথে সাথে 3.29 এটা একটু লিখে ফেলো। কপার কত 3.29, কপার লিখতে 3টা লেটার তাহলে 3, কপারের পারমাণবিক সংখ্যা 29 তাহলে 29, তাহলে 3.29, ঠিক আছে। কেউ আবার 29 এটা ডাইরেক্ট দাগাই দিও না, তাহলে 3.29, ঠিক আছে। আর এত মুখস্থ করা লাগবে না, 3.29। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 3.29, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে 3.29। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষে সল্ট ব্রিজে কোন লবণে সম্পৃক্ত জলীয় দ্রবণ ইউজ করা হয়? ওকে, আচ্ছা সো দেখো এখানে KNO3 ও ইউজ করা হয়, বাট আমাদের বলা হয়েছে কোনটা বেশি ইউজ করা হয়, উৎকৃষ্ট রূপে কোনটা ইউজ করা হয়। সো যখন এই উৎকৃষ্ট টার্মটা থাকবে, সো সবাই একটু যেটা কমেন্ট করতেছিলাম 3.29, হ্যাঁ মাহমুদ আক্তার কমেন্ট করছে 3.29। আচ্ছা আচ্ছা, যখন ভাই উৎকৃষ্টটা আমরা পাবা, তোমরা যখন ভাই উৎকৃষ্টটা আমরা পাবা তখন কোনটা হবে বলো তো? KCl। দেখবা তোমরা এটা এসএসসি লেভেলেও পড়ে আসছো যে KCl এরকম ভাবে ব্যাকায় হচ্ছে তোমার যখন ইয়াটা শেষ হয়ে যায়, তো বিদ্যুৎ পরিবহন বন্ধ হয়ে যায়, তখন লবণ সেতু ইউজ করা হয়। সো লবণ সেতু হিসেবে কিন্তু আমরা সবসময় কোনটা ইউজ করি বলো তো? KCl ইউজ করি। বেশিরভাগ আমরা মানে KNO3 ইউজ করি, বাট তোমাকে যদি দুইটাই অপশনে থাকে তুমি কোনটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করবা? KClটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করবা। ওকে, আচ্ছা লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কোনটা? ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটা ইউজ করা হবে এটা মনে রাখবা। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, কে ছিল কে নাই, কে ছিল কে নাই। আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই, ঠিক আছে। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, কে ছিল কে নাই, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই। তো ভাই কে ছিলতে কি হইলো ভাই? কে ছিলতে ভাই KCl, কে ছিলতে কি KCl, কে নাইতে কি, কে তে পটাশিয়াম আর নাইতে কি নাইট্রেট, কে ছিলতে KCl, কে নাইতে পটাশিয়াম নাইট্রেট। আমি নাই অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইতে নাইট্রেট, আমি নাই অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম ছাই সোডিয়াম সালফেট, পটাশিয়াম ছাই পটাশিয়াম সালফেট। কে ছিল কে নাই, আমি নাই যে সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই। তাহলে ভাই মিলছে কোনটা বলো তো? বি নাম্বার অপশনটা মিলছে। কোনটা মিলছে? বি নাম্বার অপশনটা মিলছে। তাহলে কোনটা হবে বলো তো? এটা অনেকেই এ বলবা, বাট মেইনলি দেখবা যে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা, বি নাম্বারটা অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা হবে। ওকে, কে ছিল কে নাই, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই, এটা অনেক জায়গায় এ পাবা অনেক জায়গায় বি পাবা। সো আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় বা অনুশীলনী কোশ্চেনে অ্যানসার কোনটা দেওয়া আছে, এই যে বি নাম্বার অপশনটা বেশি দেওয়া আছে। মানে মেইন বইয়ের দেখবা যে লাস্টে যেটা আছে ওখানে দেখবা যে কে ছিল কে নাই, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই আর কি। ওকে, আচ্ছা সো বি অ্যানসারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা এরপর আসি, কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? সো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে গেলে কি থাকতে হবে? অবশ্যই এটা হাইড্রোজেনের উপরে থাকতে হবে। এখন ভাই হাইড্রোজেনের উপরে কে কে আছে, হাইড্রোজেনের উপরে কে কে আছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের দেখো আমরা জানি যে কি হাই কুফা হাজি আজি পেটাবে আমায়। সো এই যে পেটাবে, তারপরে হাজিতে হচ্ছে এইচডি ছিল, এগুলো সব কিন্তু হাইড্রোজেনের নিচে ছিল, বিআই তো নাই এখানে। তাহলে উপরে কি আছে বলতো? একেবারে উপরে কি ছিল? লিগ বাকানা, তারপরে ছিল ম্যাগাইভার, এলো যেন ফিরে চাঁদে, কোনি সোনা পাবে। যে কোনি নিতে কি ছিল? নিকেল ছিল। এই যেগুলো বললাম এগুলো সব কিন্তু হাইড্রোজেনের উপরে। সো কোন মৌলটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে? সো হাইড্রোজেনের উপরে যারা আছে, সো হাইড্রোজেনের উপরে কিন্তু এই যেগুলো কিন্তু সব হাইড্রোজেনের নিচে। সো নিকেলটা কিন্তু হাইড্রোজেনের উপরে থাকে আর কি। ওকে, একেবারে হাইড্রোজেনের উপরের যে সিরিজটা সেইটা, ঠিক আছে। কোনি সোনা পাবে, কোনিতে কি ছিল? কোনি নিতে ছিল নিকেল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, 18 অ্যান্সার এ। 19, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? বলতো কোন মৌলটি আগে চার্জ মুক্ত হবে? সো ভাই এটা মনে রাখবা হচ্ছে, আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, সেটা মনে রাখবা নাসা কবে আইলো হায়, ঠিক আছে। নাসা কবে আইলো হায়,
এটা একটু আমার সাথে সাথে কমেন্ট, সবাই কমেন্ট করে ফেলো। নাসা কবে আইলো হাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা একটু যেগুলো পড়লাম এগুলো সব হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে, এখন পড়তেছি অ্যানায়নের ক্ষেত্রে কি আগে চার্জ মুক্ত হবে। সো অ্যানায়নে চার্জ মুক্ত হওয়ার বা সক্রিয়তার ক্রম মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, নাসা কবে আইলো হাই, নাসা কবে আইলো হাই। তো এবার নাসাতে কি হলো, নাইট্রেট আর সাথে কি সালফেট, নাইট্রেট আর সাথে কি সালফেট, ঠিক আছে? কবেতে মনে রাখবে ক্লোরাইড, আইলোতে মনে রাখবে আয়োডাইড, আর হাইতে হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে? এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজের সবার উপরে কি আছে, নাইট্রেট, তারপরে কি সালফেট, তারপরে হচ্ছে ক্লোরাইড, তারপরে আয়োডাইড, তারপরে কি হাইড্রক্সিল। সো নিচের দিকে যারা থাকে তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে, সক্রিয়তা সিরিজের নিচে যারা থাকে তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কি থাকে, বেশি থাকে। সো তুমি এখানে দেখো তো ভাইয়া সবচেয়ে নিচে কি আছে, হাইড্রক্সিল আয়নটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। অ্যান্সার ভাইয়া কোনটা হবে, 19 এর আনসার কোনটা হবে, সি নাম্বার, 19 এর সি। ওকে, 19 এর আনসার কোনটা হবে, সি হবে। আচ্ছা, এরপরে আসি 20। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে এটা তোমাদের একটা শর্টকাট শিখাই দিছিলাম, কিন্তু ইএমএফ বের করার একটা শর্টকাট কিন্তু তোমাদের শিখাই দিছি। সো এটা কিন্তু তোমাদের পারা উচিত। তাহলে বলো তো ইএমএফ এর দেখে এটা কি অ্যান্সার দিতে পারো, সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব বড় একটা ম্যাথ না, আমি তোমাদের জন্য সঠিক মানে সহজ আকারে শিখাই দিছিলাম। সো বলো এটার অ্যান্সার কোনটা হবে। নাসা কবে আইলো হাই, ওকে থ্যাংক ইউ। তাসনিম মেহজাবিন কমেন্ট করছো, সোনিয়া পারভেজ নাসা কবে আইলো হাই লেখছো, তারপরে হচ্ছে সাইমা আক্তার লেখছো, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো কষ্ট করে এত বড় একটা জিনিস। আচ্ছা এরপরে দেখো আমি তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম ইএমএফ ভ্যালুর ক্ষেত্রে, সেটা কি ছিল ভাইয়া, সেটা ছিল হচ্ছে ভাইয়া বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান। তো ভাইয়া বড় মানটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, বড় মান কত, এখানে 79, এখানে কত আছে এখানে আছে 76, আর এখানে কত আছে -79। সো বড় মান কোনটা, এই যে +76 যেটা ওইটা, তাহলে বসাবো ভাইয়া 0.76 বড় মান বিয়োগ ছোট মান, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস ছোট মান কত 0.79। সো সরি 79, এখানে 9 হবে 79। তাহলে বড় মান বিয়োগ ছোট মানগুলো আমি এটা পাচ্ছি। সো তোমার যেটা কাজ হবে এখন দুইটাকে যোগ করে দেওয়া। সো দুইটাকে যোগ করে দিলে কত পাও, দেখো তো তুমি ফার্স্টে 70 আর 70 যোগ করো, 70 আর 70 যোগ করলে 140 পাও তুমি, তাই না? 140 পাও। আর বাকি থাকলো কত, 6 আর 9, 6 আর 9 যোগ করলে কত পাও, 15 পাও। তাহলে 140 এর সাথে 15 যোগ করলে কত পাও, 155 পাও আর কি। যেহেতু একটা দশমিক আছে তাহলে 1.55 পাবা আর কি তুমি, তাই না? আচ্ছা ও একটা মিনিট, 19 এর आंसर ওকে। সরি আচ্ছা এটার কি आंसर ভুল আছে। আচ্ছা এটা তো মানগুলা ভুল তুলছে আর কি, ওকে এই জন্যই মিলতেছে না। 1.56 হবে অ্যান্সার, কত হবে 1.56। এখানে অপশনগুলো সব ভুল তোলা আর কি, এগুলা ভুল তোলা, অপশনটা ভুল তুলছে আর কি, এই জন্য মিলতেছে না। সো অ্যান্সার কোনটা হবে 1.56 হবে, তাই তো বলি অপশন নাই কেন। আচ্ছা সো বড় মান বিয়োগ ছোট মানগুলো আমরা কি পেলাম 1.55, যেটা মানে কি আসলে 1.56। তাহলে অ্যান্সার কোনটা হবে +1.56। সো এখানে আর কি আসলে যে কোশ্চেন যে স্লাইড বানাইছে সে হয়তো বা ভুল তুলছে আর কি, এই জন্য অ্যান্সারটা নাই। সো অ্যান্সার কোনটা হবে +1.56। সো ইয়াটা কি বড় মান বিয়োগ ছোট মান আর কি, ঠিক আছে? তুমি এটা যদি যোগ বিয়োগ করো তাও দেখো 0.34 আসার কোনো চান্সই নাই আর কি। ওকে 76 থেকে 79 বিয়োগ দাও, কোনো চান্স নাই আর কি। সো অপশন ভুল আছে। তো অ্যান্সার কোনটা হবে 1.56 বড় মান বিয়োগ ছোট মান, ঠিক আছে? বড় মান বিয়োগ ছোট মান, আশা করি ক্লিয়ার। এরপর আসি ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে? ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়, ক্যালোমেলের মেইনলি সংকেত জানতে চাওয়া হয়েছে। ক্যালোমেল তড়িৎদ্বার মানে ভাই মনে হবে মার্কারি আসবে, মার্কারি আসবে, ঠিক আছে? এখন দেখো মার্কারি দিলে অপশন দুইটা আছে, HgCl2 Hg2Cl2। তবে মনে রাখবা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, Hg2Cl2 এটাকে বলা হয় কি ক্যালোমেল তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার Hg2Cl2। হ্যাঁ 1.56 MdCm কমেন্ট করছো।
সো Hg2Cl2 এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। Hg2 কিন্তু অনেকে ভুল করে HgCl2 দাগাই দিবা, ফার্স্ট অপশনে দেখবা Hg আছে, Hg দাগাই দিবা আর কি। সো মনে রাখবা না Hg2 দুইটাই 2, HgO2 ClO2, Hg2Cl2 এটা হচ্ছে কি ক্যালোমেল তড়িৎদ্বার। আচ্ছা 22 নিচের কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়? নিচের কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়? তো ভাই জারণ মানে কি বলতো? জারণ মানে দেখো এগুলো দেখো এটা কি হইছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হইছে। জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ, জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে কি ছাড়ন, আর ছাড়ন মানে কি, জারণ মানে হচ্ছে ছাড়ন, আর ছাড়ন মানে কি বলতো ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে, সো তুমি এখানে ফাইন্ড আউট করবে কোন রিঅ্যাকশনটা মনে হয়েছে তোমার ইলেকট্রন ত্যাগ। দেখো তো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে বলেই তোর কি হয়ে গেছে, চার্জ দুইটা চলে গেছে, তাই না? যখন আমার মনে করো এই যে জিঙ্ক বাই জিঙ্ক 2+ মানে কি বোঝায়, যে আগে ছিল জিঙ্ক, এখন এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, জিঙ্ক 2+ হয়েছে, তার মানে এটা কি জারণ বোঝায় আর কি। বাট এটা কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে উল্টায় ঘটছে, তার মানে কি এটা বিজারণ। সো এখানে আমরা ফাইন্ড আউট করি যে জারণ আছে কোনটা, এই দেখো একটাই খালি আছে, যে এই পাশ থেকে ওই পাশে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, বাকি সবগুলাই দেখো গ্রহণ করছে, এই জন্য 2+টা হারায় গেছে আর কি। ওকে, তাহলে 22 এর आंसर কোনটা হবে? 22 এর आंसर হবে বি নাম্বারটা। ওকে, আচ্ছা 23 অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? বলো অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? তো অ্যানোডে আগেই বলছি ভাই, অ্যানোড মানেই কি জারণ, অ্যানোড মানে এই কথাটা মনে রাখবা, আর কিছু মনে রাখবা না রাখো এই জিনিসটা মনে রাখবা, অ্যানোড মানেই কি জারণ, অ্যানোড মানেই কি জারণ। অ্যানোডে তাহলে ভাই কি বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া ঘটবে। অ্যানোড মানেই কি ভাই জারণ, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে সব সময়? অ্যানোডে ভাই সব সময় মনে রাখবা জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া ঘটবে। আচ্ছা কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি? আচ্ছা বলো তো দেখি এটার आंसर দাও তো, কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি? ওকে সো দেখো অ্যানোড, অ্যানোডে মানে কি বলছি, অ্যানোডে সবসময় কি ঘটবে? জারণ ঘটবে। আর জারণ মানেই কি অক্সিডেশন, অ্যানোডে সবসময় কি ঘটবে? অক্সিডেশন ঘটবে। তাহলে দেখ ক্যাথোডে কি ঘটবে? বিজারণ মানে কি ক্যাথোডে ঘটবে কি, তাহলে ভাই রিডাকশন মানে রেড লেখা থাকবে, তাহলে ভাই ক্যাথোডে লেখা থাকবে রেড আর অ্যানোডে লেখা থাকবে অক্সিডেশন। সো এই জিনিসটা যদি মিলে যায় তাহলে তার আগে প্লাস বসবে, কি বসবে? প্লাস বসবে। জিনিসটা সবাই একটু বোঝার চেষ্টা করবা। সো আমি যদি অ্যানোডের সাথে অক্সিডেশন, যেহেতু অ্যানোডে অক্সিডেশন ঘটে আমি অক্সিডেশনই লিখছি, ক্যাথোডে রিডাকশন ঘটে আমি ক্যাথোডে রিডাকশন লিখছি। বাট যদি আমি উল্টাটা লিখি, যে আমি যখন অ্যানোডে অক্স ঘটে বাট আমি লিখলাম কি অ্যানোডে রেড লিখলাম, তাই না? অ্যানোডে ঘটার কথা ছিল কি অক্স, অক্সিডেশন, আমি অক্স না লিখে কি লিখলাম? রেড লিখলাম। তখন কি হয়ে যাবে, যখন আমি উল্টাটা লিখবো তখন আমাকে সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে, সামনে একটা কি দিয়ে দিতে হবে? মাইনাস দিয়ে দিতে হবে। এই থিওরিটা জাস্ট মাথায় রাখবা। ওকে, সো দেখো ফার্স্ট অফ অল আমি একটা অপশন মিলাই, অ্যানোডে কি ঘটে ভাইয়া? অ্যানোডে তো ঘটে ভাইয়া অক্সিডেশন, তারপরে এটাকে মাইনাস দিছে। অ্যানোডে যেটা যেটা ঘটবে সেটা যদি ঘটে তাহলে তো মাইনাস দিব না, তাহলে প্লাস দিব আর কি। সো অ্যানোডে অক্সিডেশন ঘটে বাট এটা দিয়ে রাখছে মাইনাস, তাহলে বি নাম্বার অপশনটা বাদ। তারপর দেখো ভাই ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে ভাই রেড ঘটে, ক্যাথোডে কিন্তু রেডই ঘটে, ঠিক আছে লেখা, বাট মাইনাস দিয়ে দিছে। না ভাই যেটা যেটা ঘটে সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা মাইনাস দিব না, প্লাস দিতে হবে। সো এইটাও ভুল আছে। ক্যাথোডে কি ঘটে ভাইয়া? ক্যাথোডে ঘটে রিডাকশন, ক্যাথোডে দিচ্ছে কি অক্সিডেশন, তাহলে কি মাইনাস হবে না? সামনে মাইনাস দেয় না, দিয়ে রাখছে প্লাস, তাহলে তো এটাও ভুল আছে। আচ্ছা এক নম্বর অপশনে আসি ভাইয়া, ক্যাথোডে কি ঘটার কথা ছিল? রিডাকশন, দিছে কি ক্যাথোডে অক্সিডেশন, তাহলে যখন উল্টাটা দিছি তাহলে কি আগে মাইনাস দিয়ে দিব না? হ্যাঁ ভাই মাইনাস দিছি। ওকে, অ্যানোডে ঘটার কথা ছিল কি অক্সিডেশন, হ্যাঁ অ্যানোডে অক্সিডেশনই ঘটছে, তার আগে প্লাস আছে, হ্যাঁ মিলে গেছে। তাহলে অ্যানসার কোনটা হবে? এ নাম্বারটা হবে। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। দেখছো 24-এ একজন অ্যানসার দিছো এ, একজন অ্যানসার দিছো বি, একজন অ্যানসার দিছো ডি। সো এই ভুল করবা না, ঠিক আছে? একজন এ দিছো, একজন বি দিছো, একজন ডি দিছো। সো আমি যে থিওরিটা বললাম এই থিওরিটা মাথায় রাখবা, অ্যানোড অক্স ক্যাথোড রেড, অ্যানোড অক্স ক্যাথোড রেড মানে কি অক্সিডেশন মানে কি জারণ, ঠিক আছে? অক্সিডেশন মানে কি জারণ, তাহলে অ্যানোডে তো জারণ ঘটে এটা তো তুমি জানোই। সো যেটা যেটা ঘটে সেটা যদি থাকে ঠিক থাকে তাহলে প্লাস বসবে, উল্টাটা বসলে মাইনাস। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই কমেন্ট করো ক্লিয়ার। খুবই সহজ, তোমাদের শর্টকাট দিয়ে দিলাম বা ট্রিক্স দিয়ে দিলাম, তাহলে আর ভুল হবে না। ওকে, আচ্ছা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার
ভাই দেখো যেহেতু এর প্রমাণ আছে, এর মান কত হবে 0.0, এর সাহায্যে সবারটা মাপা হবে, এটাকে 0.0 ধরে বাকি সবারটা কি হবে বলতো মাপা হবে। এজন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মান কত 0.00। হ্যাঁ সাইম আক্তার বলছে ক্লিয়ার, শুধু সাইম আক্তার একারই ক্লিয়ার হয়েছে, আর কারো ক্লিয়ার হয় নাই? বাকিরাও কমেন্ট করে জানাও ক্লিয়ার। জিনিসটা তো কষ্ট করে বুঝাইছি, কারো কোনো রেসপন্স নাই কেন? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত বলো 0.0 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত 0.0 ভোল্ট। ওকে আচ্ছা, প্রমাণ মানে ওকে প্রমাণ ধরে বাকিগুলো বের করা হয়। আচ্ছা শুষ্ক কোষ মানে কি বলতো? এই যে ড্রাই সেল, শুষ্ক কোষ মানে কি ড্রাই সেল। ওকে, তো ড্রাই সেলের বলা হয়েছে, ড্রাই সেলের তোমার হচ্ছে ইএমএফ মান কত? শুষ্ক কোষ বা ড্রাই সেলের ইএমএফ মান কত এটা বলো তো, অ্যান্সার দাও তো। শুষ্ক কোষ বা ড্রাই সেল। আচ্ছা সো ড্রাই সেল বলতে মেইনলি কাদের বোঝায় বলো তো? এই যে শুষ্ক কোষ বা ড্রাই সেলের ইএমএফ মান কত বলো? আচ্ছা দেখো, তবে ড্রাই সেল যেটা সেই যে এই যে ব্যাটারি যেটা দেখতে পাচ্ছ না, এই যে এইগুলা কি বলতো ড্রাই সেল ব্যাটারি, এইগুলা কি ড্রাই সেল ব্যাটারি। তো এইগুলার গায়ে কিন্তু দেখো দেখবা লেখা থাকে 1.5 ভি। কি লেখা থাকে 1.5 ভি। এই যে এটাই হচ্ছে কি শুষ্ক কোষ বা ড্রাই সেল, এটাকে কি বলা হয় ড্রাই সেল। এটার গায়ে দেখো লেখা আছে এখানে ছোট্ট করে 1.5 ভি লেখা আছে, 1.5 ভি লেখা আছে। তাহলে শুষ্ক কোষ বা ড্রাই সেলের ইএমএফ মান কত 1.5 ভি, 1.5 ভি। ওকে, কোনটি রিচার্জেবল কোষ নয় বলো? কোনটা রিচার্জেবল কোষ নয়? আচ্ছা 26 সি। ওকে 27 আনসার দাও। দেখো লিথিয়াম ব্যাটারি, ভাই মনে রাখবা এই যে লিথিয়াম ব্যাটারি মেইনলি ইউজ করা হয় হচ্ছে কোথায়? তোমার যে হাতে যে ঘড়িটা পড়ো, আমার হাতে ঘড়িতে আমরা কি ইউজ করি? লিথিয়াম ব্যাটারি ইউজ করি। বা যে ছোট্ট একটা সাদা একটা ব্যাটারি ইউজ করা হয়, এটা কি লিথিয়াম ব্যাটারি আর কি। ওকে আচ্ছা, ক্যালকুলেটরেও কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি। সো মনে রাখবা যে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি যে ছোট যে ব্যাটারিটা, এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, দেখা যাচ্ছে না আমি জানি না। এই যে ছোট্ট ব্যাটারিটা, এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে মেইনলি ক্যালকুলেটর বা ঘড়িতে ইউজ করা হয়। এই যে এটা কিন্তু চার্জ দেওয়া যায় না। তোমার এই লিথিয়াম ব্যাটারি মনে রাখবা যে তোমার চার্জ শেষ, লিথিয়াম ব্যাটারি কিন্তু আবার ঘড়ির দোকানে যে চেঞ্জ করতে হয় আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। সো এটা কিন্তু চার্জ দেওয়া যায় না। ওকে আচ্ছা, তারপর দেখো যে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আছে, এটা দেখবা যে তোমার হচ্ছে এখন তো ফোনের পেছনের হচ্ছে ইয়াটা খোলা যায় না, পেছনে কাভারটা খোলা যায় না, বাট যখন আগে খোলা যেত, আগে দেখবা মোবাইলের কিন্তু ব্যাটারি খোলা যেত। সো ব্যাটারি খোলা গেলে দেখবা যে লেখা থাকে এই যে 3000 মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি লেখা থাকতে। ঠিক আছে, মানে কি লেখা থাকতো লিথিয়াম আয়ন ব্যাটারি। সো ফোন কি আমরা চার্জ করতে পারি না, এটা কিন্তু মুখস্থ করার কিছু না, তুমি যদি বুঝে বুঝে পড়ো এমনি মনে থাকবে। ওকে ঠিক আছে, তো এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আছে, এই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু আমরা কি করতে পারি বলতো? রিচার্জ করতে পারি আর কি। ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জ করতে পারি। তারপর লেড অ্যাসিড ব্যাটারি যেটা আছে, এটাও কিন্তু কি করতে পারি আমরা তোমার রিচার্জ করতে পারি। সো বলা হয়েছে কোনটা রিচার্জেবল কোষ নয়, এখানে কি বলা হয়েছে কোনটা নয় বলা হয়েছে। তার মানে যে লিথিয়াম ব্যাটারি মাত্রই যেটা বললাম যে এটা কিন্তু চার্জ করা যাবে না। তোমার এখানে লিথিয়াম আয়ন ব্যাটারিও যাবে, লেড অ্যাসিড ব্যাটারিও যাবে আর কি। লেড অ্যাসিড ব্যাটারি দেখবা যে আইপিএস এর ক্ষেত্রে ইউজ করা হয় বা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। আইপিএস কিন্তু এই যে চার্জ দেয়, আবার যখন কারেন্ট চলে যাবে তখনই কিন্তু আবার এটা কি করে ব্যাকআপ দেয় আর কি। তো এটা কি রিচার্জ করা যাচ্ছে। সো লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি দুটোই চার্জ রিচার্জেবল, লিথিয়াম ব্যাটারি কিন্তু রিচার্জেবল না। ওকে সবাই এবার 28 নম্বর কোশ্চেন আনসার দাও। কোন সেলটি পরিবেশ বান্ধব নয়? কোন সেলটি পরিবেশ বান্ধব নয়? সেখানে হবে পরিবেশ বান্ধব হবে আর কি। ঠিক আছে, পরিবেশ বান্ধব হবে আর কি, নয় দিয়ে ভুল করছে। কোন সেলটি পরিবেশ বান্ধব? ঠিক আছে, কোন সেলটি পরিবেশ বান্ধব? তোদের মনে হয় যে হাইড্রোজেন ফুয়েল সেলকে আমরা কি বলি? পরিবেশ বান্ধব। ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেলটা কি বলতো? পরিবেশ বান্ধব হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। কোনটি পরিবেশ বান্ধব? ফুয়েল সেল হচ্ছে কি পরিবেশ বান্ধব। আচ্ছা লিথিয়াম আয়ন ব্যাটারি কোষ বিভব, দেখো লিথিয়াম লিথিয়াম আয়ন, এখন আমরা কোনটা গেছি লিথিয়াম আয়ন। তোমরা মনে রাখবা লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় দেখতে পাওয়া যায়?
মনে রাখবা যে মোবাইলে দেখতে পাওয়া যায় এবং ল্যাপটপে দেখতে পাওয়া যায়। কিসে দেখতে পাওয়া যায়? ল্যাপটপ। তুমি কি করছো ভাইয়া? 37,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছো। কত হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছো? 37,000। তো ল্যাপটপের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, এগুলো সব কি ব্যাটারি বলো তো? লিথিয়াম আয়ন ব্যাটারি। ল্যাপটপের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি সবগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি। সো কত টাকা দিয়ে কিনছো? 37,000 টাকা তোমার লাগবে একটা ল্যাপটপ কিনতে গেলে। সো 37 দিয়ে মনে রাখবো ভাইয়া 3.7। 37, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 37 বা 3.7। সো এই যে 3.7 যে ভোল্টটা আছে, এটা আমরা কোথায় ইউজ করি? লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা রিচার্জেবল। ওকে। হাইড্রোজেন ফুয়েল সেলের উপজাত হিসেবে পাওয়া যায় কোনটা? অক্সিজেন, পানি, হাইড্রোজেন নাকি সবগুলা বলো তো? উপজাত হিসেবে কোনটা পাওয়া যায়? তো ভাই উপজাত হিসেবে মনে রাখবা ভাইয়া, হাইড্রোজেন ফুয়েল সেলের উপজাত হিসেবে তুমি কোনটা ইউজ করো? পানি। কোনটা পাও? পানি পাও। এই পানিটা পাওয়ার কারণে এই জন্য এটাকে বলা হয় কি? পরিবেশ বান্ধব পদ্ধতি। কি বলা হচ্ছে? পরিবেশ বান্ধব পদ্ধতি। পানি পাওয়া যায় এই জন্য এটাকে কি বলা হয়? পরিবেশ বান্ধব পদ্ধতি। ওকে। এরপরে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? সো স্টোরেজ ব্যাটারি মানে তো তোমরা জানো যে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, তাই না? লেড স্টোরেজ ব্যাটারি আর কি। তো তুমি ফাইন্ড আউট করবে লেড কোথায় আছে। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? মনে রাখবা ভাইয়া, কোনটা প্রবেশ করে? লেড প্রবেশ করে। কোনটা প্রবেশ করে? লেড প্রবেশ করে। কে প্রবেশ করে? লেড প্রবেশ করে। 32। এরপর সবাই 32 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 32। ওকে, 32 দেখো, লেড সঞ্চয় কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? তো সালফিউরিক অ্যাসিড আপেক্ষিক গুরুত্ব কত হবে? 1.25। এই মানটা একটু মুখস্থ করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? 1.25। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? 1.25। কত হবে? 1.25। 32 আনসার এ। 33, শুষ্ক কোষের বিভব মান কত? শুষ্ক কোষ মানে কি? ড্রাই সেল। একটু আগে বললাম যে শুষ্ক কোষ বা ড্রাই সেল হচ্ছে কত? 1.5। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মানে হচ্ছে 30 সেকেন্ড, মানে 5 অ্যাম্পিয়ার মানে কি দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে। 30 সেকেন্ড মানে কিসের মান দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে। এখন বলা হয়েছে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম? চার্জ কত কুলম মানে কিসের মান জানতে চাওয়া হয়েছে বলো তো? কিউ এর মান জানতে চাওয়া হয়েছে। কিসের মান জানতে চাওয়া হয়েছে? কিউ এর মান। সো আমরা জানি কি কিউ ইকুয়াল টু কি জানি আমরা? আই টি। কিউ ইকুয়াল টু কি জানি? আই টি। সো কিউ ইকুয়াল টু আই টি যদি হয়, আই এর মান কত পাইলাম? 5 অ্যাম্পিয়ার। কত সেকেন্ড ভাইয়া? 30 সেকেন্ড। তাহলে কত হবে? কত অ্যাম্পিয়ার হবে? কত কুলম হবে দেখো তো? 5 ইন্টু 30, তার মানে কত আসতেছে? 150। অ্যান্সার কত হবে? 150। অ্যান্সার কত হবে তাহলে? 150 হবে। কত হবে? 150। সো আজকে মোটামুটি আমরা তোমাদের তড়িৎ রসায়নের একটা বেসিক ধারণা দিলাম বা ইয়া করলাম আর কি। তো তোমাদের যারা এখন আমাদের ক্লাসগুলো অনেকেই আসো, ক্লাসগুলো হয়তো করতে পারো নাই আর কি। ওকে। সো তোমাদের বাকি ক্লাসগুলো কোথায় পাবা? বা আমার হচ্ছে পরীক্ষা চলতেছে, যার কারণে আমি হয়তো তোমাদের নিয়মিত ক্লাসও দিতে পারতেছি না। তো তোমরা বাকি ক্লাসগুলো কোথায় পাবা? তো তোমাদের ক্লাসগুলো কোথায় মানে তোমরা যারা বাকি ক্লাসগুলো করো নাই, তো তোমাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি সব ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি তোমাদের যদি একটু দেখাই। ওকে, আমরা একটা মিনিট। সো তোমরা কিন্তু এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবে আর কি। আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই তোমাদের আসার কথা আর কি। Okay. হুম, আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে
অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে একটা মিনিট দেখাইনি। আচ্ছা, সো তোমরা হচ্ছে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে সার্চ দিলে তোমরা হচ্ছে এখানে কিন্তু সব ভিডিওগুলো পেয়ে যাবে আর কি। এই যে আমাদের কিন্তু সব ক্লাসগুলো আপলোড দেওয়া আছে আর কি, দেখবা যদি তুমি দেখতে পারো। এই যে এখানে কিছুদিন আগে যেহেতু কেমিস্ট্রি এক্সামটা অনেক আগে হয়ে গেছে, সো এখানে তোমরা পেয়ে যাবে আর কি। যেমন এখানে একটা কিন্তু প্লে লিস্টও দেওয়া আছে, তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার একটা প্লে লিস্টও দেওয়া আছে। সো এই প্লে লিস্টটা মোটামুটি কমপ্লিট করলেও কিন্তু আশা করি তোমাদের অনেক কিছুই কভার হয়ে যাবে আর কি। ওকে ভাইয়া, ফুয়েল সেলের টপিকটা তো এইচএসসি 25-এর সিলেবাসে তো নাই। আচ্ছা, ফুয়েল সেলে তোমার আছে জাস্ট কিছু এমসিকিউ দেখে যাও আর কি, দেখে দেখে তো তোমার সমস্যা নাই আর কি। সো আমি বলি যে শর্ট সিলেবাস বললে যে আসলে অধ্যায় ভিত্তিক যখন তোমাকে বলে দিচ্ছে শর্ট সিলেবাস। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, একজন বলছো যে ভাইয়া এই টপিকটা তো নাই। সো টপিকটা নাই সেটা সমস্যা না, তুমি আপাতত মানে বলা যায় যে স্কিপ করাটা উচিত হবে না, যেহেতু এই অধ্যায়টা আছে তোমার, এটা যেহেতু শর্ট সিলেবাসে আছে। সো কোন টপিক আছে না নাই এত আসলে খুঁজে দেখার দরকার নেই, সব টপিকে পড়ার চেষ্টা করবে আর কি। আমার যেটা পরামর্শ থাকবে যেগুলা সবগুলাই দেখে যাবে আর কি, তোমার এতদিন বন্ধ আছে। সো এইচএসসির কথা হোক বা অ্যাডমিশনের কথা হোক, অ্যাডমিশন তোমাকে আলটিমেটলি পড়াই লাগবে আর কি। তোমাকে স্যাররা কখনো খুঁজে খুঁজে দেখবে না যে এই টপিক আছে নাকি না, এই অধ্যায় আছে মানে সব টপিকই আছে আর কি, কোনটা আছে কোনটা নাই এত আসলে দেখার কারো টাইম থাকে না। তো সবাই চেষ্টা করবা যে টপিকগুলো পড়ে যাওয়ার, এই জন্য আমি যতটুকু পারছি তোমাদের কভার করে দিছি। সো তোমরা হচ্ছে নেক্সটে কোন টপিকের উপর ক্লাস চাও সেটা আমাকে জানাতে পারো, এবং তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলেও জানাতে পারো। আমার হচ্ছে এক্সাম চলতেছে যার কারণে আমি হচ্ছে তোমাদের খুব একটা ক্লাস নিতে পারিনি, এবার নেক্সট ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে। এবং তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা ভার্সিটি ইউনিটের জন্য আমাদের পেজে নক দিচ্ছ আর কি। সো এটা সম্পর্কে খুব শীঘ্রই জানতে পারবা, তোমাদের আজকে কালকের মধ্যে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দিব আর কি যে কোর্স আমাদের কোনটা কোনটা
শুরু হচ্ছে আর কি রিসেন্টলি তোমাদের জন্য। তোমাদের যেহেতু বলা যায় যে পরীক্ষা প্রায় শেষ, এখনই তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে তোমরা ভার্সিটি প্রিপারেশন নিবা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। সো এইটুকুই বলে রাখি, যাদের ভার্সিটি টার্গেট তাদের ভার্সিটির জন্য আলাদা করে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে ভর্তি হওয়া লাগে এমনটা না বিষয়টা। সো তোমরা ভার্সিটি প্রিপারেশনই ভালো মতো নাও, এটাই মোর দেন এনাফ। এখন অনেকে বলতে পারে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করে তো ভার্সিটিতে চান্স পাইছি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি অনেকটাই হয়ে যাবে, সেটা তো কোনো ব্যাপার না, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি হয়ে যাবে, আর শুধু ভার্সিটি প্রিপারেশন নিলেও তোমার ভার্সিটি হয়ে যাবে আর কি, ওকে, সমস্যা নেই। তো তুমি কেন শুধু শুধু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা? তোমার তো ইঞ্জিনিয়ারিং লাগতেছে না, তুমি যদি এক্সাম নাই দাও। সো শুধু শুধু তুমি প্যারা কেন নিবে? এখানে অনেক এক্সট্রা জিনিস পড়া লাগবে, মেডিকেলও সেম, দরকার নাই। তুমি জাস্ট যদি তোমার টার্গেট শুধু ভার্সিটি, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, ওকে। আচ্ছা, আর যদি তোমার টার্গেট হয় মেডিকেল, তুমি মেডিকেল প্রিপারেশন নাও, পাশাপাশি কিন্তু আবার ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগবে আর কি। কারণ মেডিকেল আলাদা জিনিস, ভার্সিটি আবার আলাদা জিনিস। তুমি হয়তো কেমিস্ট্রিতে মিল পাবা, বায়োলজিতে কিছু কিছু মিল পাবা, কারণ ঢাবির বায়োলজি কোশ্চেন পুরোপুরি আলাদা। তুমি যখন একটু কোশ্চেন সলভ করতে যাবা বুঝতেই পারবা যে সাইন্টিফিক নেম দিয়ে কোশ্চেন আসে, মেডিকেলে কখনো সাইন্টিফিক নেম আসে না, ওকে। বাট ভার্সিটিতে দেখবা সাইন্টিফিক নেম থেকে অনেক কোশ্চেন আসতেছে আর কি। সো দুইটার কিন্তু অনেকটাই বলা যায় যে কোশ্চেন প্যাটার্নে পার্থক্য আছে। সো এটা আমাদের বুঝতে হবে। তো তোমরা আপাতত এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামটা দাও, কিভাবে কি করা লাগবে না লাগবে আমরা জানাই দিব, এবং অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে থাকো। যারা আজকে ক্লাসে নতুন করলা সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখো, তোমাদের জন্য ইনশাআল্লাহ নেক্সট ডে বিভিন্ন ধরনের শর্টকাট কন্টেন্ট বা গাইডলাইন মূলক ভিডিও অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে আসতে থাকবে। সো সবাই ভালো থাকো এবং পড়াশোনা শুরু করে দাও। এবং যেটা বললাম, আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবা, ওইখানে সব ক্লাস পেয়ে যাবে আর কি। কেমিস্ট্রি সেকেন্ড পেপার আলাদা একটা প্লে লিস্ট আছে, সো প্লে লিস্টটা করো, ইনশাল্লাহ বলা যায় যে এখান থেকে অনেক এমসিকিউ তোমরা কমন পাবা। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।